শুধু জ্বালানি নয়, দাম বাড়বে খাদ্যপণ্যেরও, বললেন অর্থমন্ত্রী। সাশ্রয়ী দামে যে কোনো উৎস থেকে তেল কিনবে সরকার। তেলের জন্য দীর্ঘ লাইন, চাহিদা মেটাতে অপারগ পাম্পগুলো, প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ায় কৃত্রিম সংকটের অভিযোগ। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সারা দেশে 10 জনের মৃত্যু। বিশেষ টিকাদান শুরু, 3রা মে থেকে দেয়া হবে সারা দেশে। সাংবিধানিক প্রতিষ্ঠানে মাইম্যানদের জায়গা দিতেই সংস্কার অধ্যাদেশ বাতিল করা হলো, যা ফ্যাসিবাদী বন্দোবস্তের ইঙ্গিত। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32। সংসদে বিল পাস, সাউন্ড সিস্টেম বিভ্রাটে অধিবেশন 40 মিনিট মুলতুবি। র্যাব কর্মকর্তাদের অতীত অপকর্ম নিয়ে ট্রাইব্যুনালকে সহযোগিতায় প্রস্তুত সংস্থাটি, ভালো কাজে ভাবমূর্তি ফেরানোর প্রত্যয়। জ্বালানি সংকট দেশের জন্য মরার উপর খাঁড়ার ঘা, এমন মন্তব্য অর্থমন্ত্রীর। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশের অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে, ফলে আগামীতে জিনিসপত্রের দাম বাড়বে বলেও সতর্ক করেন তিনি। অবশ্য সাশ্রয়ী মূল্যে যে কোনো উৎস থেকে বাংলাদেশ তেল কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আর আগামী 3 মাসের জ্বালানি চাহিদা মজুদের সব উদ্যোগের কথা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আজ থেকে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখা যাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম, কিন্তু বাংলাদেশে এ চাপ এখনো বহন করছে সরকার। কিন্তু সরকার কতদিন তা একা সহ্য করবে তা নিয়ে সংশয় প্রকাশ করলেন অর্থমন্ত্রী। রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এলডিসি উত্তোলন বিষয়ক এক কর্মশালার উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। বলেন, পুরো বিশ্ব যেখানে জ্বালানি সংকটে টালমাটাল, সেখানে বাংলাদেশও এর বাইরে নয়। শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কত করে আপনি থাকতে পারবেন। যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমরা চেষ্টা করছি জনগণের উপর চাপ সৃষ্টি না করার জন্য। জনগণের ভোটে ক্ষমতায় আসায় সরকার কোনো অবস্থাতেই জনগণকে চাপে ফেলতে চায় না বলেও উল্লেখ করেন তিনি। এদিকে রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রোহিঙ্গাদের ফেরাতে সহযোগিতা অব্যাহত রাখা সহ জ্বালানি নিরাপত্তার জন্য বাংলাদেশকে সাহায্য করার কথা জানান রাষ্ট্রদূত। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। আমরা সব রকম সোর্স থেকে কিনব। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, তেলের কোনো সংকট হবে না, নতুন কয়েকটি জ্বালানি উৎস শনাক্ত করা হয়েছে। ডিজেল এপ্রিলে যেটা চাহিদা, সেই চাহিদা পূরণ করার আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। কিন্তু আমরা যেটা বলেছি, আমরা নতুন সোর্স যেটা এক্সপ্লোর করছি, নতুন সোর্সের মাধ্যমে এটা করছি, সেখানে আমরা ভালো কিছু সোর্স পেয়েছি। বাট তাদের সাথে অতীতে আমাদের কাজ করা হয়নি। আমরা কাজ করে যদি আমরা সন্তুষ্ট, আমরা মনে করছি তাদের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে আমরা যেটা 3 মাসের জ্বালানি সংরক্ষণ করতে চাচ্ছি, সেটা ইভেন ডিজেলের ক্ষেত্রে সম্ভব হবে। কোনোভাবেই যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়, সেটাকে বিবেচনায় রেখেই কিন্তু সরকার এই সাহসী সিদ্ধান্ত নিয়ে এখনো পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের কোনো চিন্তা করেনি। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার থেকে শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময় 1 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত করা হয়েছে। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সংকট নেই, তেল আছে, জ্বালানি আসছে প্রতিদিনই, কিন্তু রিফুয়েলিং স্টেশনের বাস্তব চিত্র একদমই ভিন্ন। অধিকাংশ পাম্পেই মিলছে না তেল, ফলে সড়কে দীর্ঘ সারি বিভিন্ন বাহনের। বিরক্ত গ্রাহক চরম ভোগান্তিতে পড়ে ক্ষোভে ফুঁসছে। আর সরবরাহ কম থাকায় হাত গুটিয়ে বসে আছে পাম্প কর্তৃপক্ষ। কয়েকদিন ধরেই চৈত্রের তীব্র তাপপ্রবাহে পুড়ছে নগরী, আর সেই সাথে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা। তেল পেতে কোথাও 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দীর্ঘ এই অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে আর্থিক ক্ষতি। 4-5 টাকা
পাম্প ঘুরে এসে পরে এখানে আসছি, সময় নষ্ট হচ্ছে। তারপরেও তো আমরা নিশ্চয়তা নাই যে কখন গাড়ি আসবে। খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ঘুম তো গেলই। এখন আমরা সবচেয়ে ড্রাইভাররা হইলো কষ্টের মধ্যে আছে আর কি। গ্রাহকদের অভিযোগ, সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাম্পে জিজ্ঞেস করলাম, ওনাদের তেলের গাড়ি এখনো আসে নাই, আসার পরে তেল পাওয়া যাবে। সারা রাত জেগে বসে আছি তেলের জন্য, আদৌ কি পাবো কিনা সেটা আমরা জানি না এখন পর্যন্ত। তবে কর্তৃপক্ষ বলছে সরবরাহ ঘাটতির কারণে তেল না পাওয়ায় কিছু সময় পাম্প বন্ধ রাখতে হচ্ছে। 30,000 লিটার 28,000 লিটার আনতাম, এখন দেখা যায় যে প্রতিদিন প্রায় 12,000 14,000 লিটার তেল অতিরিক্ত লাগে আমাদের। প্রতিদিন প্রায় ডাবল হয়ে যাচ্ছে মানুষের চাহিদা। এই চাহিদা থেকে, এই অতিরিক্ত চাহিদা এই মজুত করা প্রবণতা থেকে মানুষ বের হয়ে না আসতে পারলে এই সংকট সারা জীবনে শেষ হবে না। রাজধানীতে তেলের এই সংকটে নাকাল চালকরা। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে জনজীবনে এর প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়িয়ে দিন শেষ, তারপরও মিলছে না। সারা দেশে যে কটি ফিলিং স্টেশন খোলা আছে তার সামনে এমন দৃশ্য। এমন পরিস্থিতিতে পাম্প কর্তৃপক্ষ বলছে সরবরাহ নয়, প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। বেশিরভাগ পাম্প বন্ধ, আর যেসব পাম্পে তেল মিলছে সেখানে দীর্ঘ লাইন। দিনের পর দিন সারা দেশের ফিলিং স্টেশনের চিত্র এরকমই। জ্বালানি তেল পেতে আগের দিন বিকেল থেকে বাইক ও প্রাইভেট কার লাইন ধরে থাকছে। অপেক্ষার লাইন ছাড়িয়ে যাচ্ছে কয়েক কিলোমিটার পর্যন্ত। রাত দিন অপেক্ষা করেও পেছনে থাকা গ্রাহকরা তেল পাচ্ছেন না। সারা রাত বৃষ্টি, তার মধ্যে আবার অকটেন শেষ। এখন দেখছি অকটেন নাই, এখন পেট্রোল নিতে হবে। দেখলে আসলে ভোগান্তি, সারা রাত ওখানেই ছিলাম রাস্তায়। পাম্প মালিক সমিতি বলছে রাজশাহীতে 45টি পাম্প রয়েছে, কিন্তু তেল পাচ্ছে মাত্র 8 থেকে 9টি। তাই সংকট প্রকট হচ্ছে। জোর এবং বিজোরের ব্যাপারে 6, 7, 8 যেভাবে সরকার বলছে এটা একটু দেখা উচিত। লাইনে দাঁড়িয়ে যদি তেলটা পাওয়া যেত তাও আমাদের কাছে ভালো লাগতো, কিন্তু তেলটা পাওয়া যাচ্ছে না। এমন সংকট চলতে থাকলে 7 এপ্রিলের পর থেকে আর তেল বিক্রি করা হবে না বলে জানিয়েছে পাম্প মালিকরা। নীলফামারীর অধিকাংশ পাম্পে তেল না থাকায় কার্যত বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না মোটরসাইকেল চালকরা। কিছু কিছু গাড়ি আছে যারা মোটামুটি তেল ট্যাঙ্কিতে ফুল আছে, এরপরও এসে তেল নিচ্ছে। বর্তমানে এমন অবস্থা, আমি যদি আজকে 9,000 লিটার তেল পাই, 9,000-এ শেষ হয়ে যাচ্ছে। ডিপু যেটা চাহিদা মতো দিচ্ছে, কিন্তু তেল এখানে আনার সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে। তেলের অভাবে মোটরসাইকেল চলাচল কমে যাওয়ায় পড়তে হচ্ছে ভোগান্তিতে। অনেকেই বিকল্প যানবাহনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন। যারা পরে যাচ্ছে তারা তেল পাচ্ছে আগে, কিন্তু আমরা তেল পাচ্ছি না এখন বন্ধ। হুন্ডাওয়ালারা ওই বেশি লোক, এখন ওনাদেরকে 30টা 40টা হুন্ডা দিচ্ছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, বরাদ্দ কম থাকা ও সরবরাহ অনিয়মিত হওয়ায় অনেক পাম্পে দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। সারা দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি করেছে। 24 ঘন্টায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 54 জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। এ নিয়ে গত 21 দিনে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 113 জনে। নতুন 974 জন সহ সন্দেহভাজন রোগীর সংখ্যা 7,610 জন। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, এরপরই চট্টগ্রাম ও রাজশাহী। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। সীমিত পরিসরে আজ থেকে শুরু হয়েছে হামের টিকাদান কার্যক্রম। উচ্চ ঝুঁকিতে থাকা 30 উপজেলায় 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে। এদিকে 12 এপ্রিল থেকে ময়মনসিংহ, বরিশাল এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে হামের টিকা দেওয়া হবে, আর 3রা মে থেকে দেওয়া হবে সব জেলা ও উপজেলায়। অন্তর্বর্তী সরকার টিকা দেওয়া বন্ধ করায় হামের এই বজ্রাঘাত, এমনটা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। অদৃশ্য সংক্রমণের নীরব বিস্তার এখন রূপ নিচ্ছে জনস্বাস্থ্যের উদ্বেগজনক সংকটে। দেশজুড়ে শিশুরা এই রোগে আক্রান্ত হওয়ায় অভিভাবকদের মধ্যে বাড়ছে শঙ্কা, স্বাস্থ্য ব্যবস্থার উপর পড়ছে বাড়তি চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 18 জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় শিশুদের দেয়া হচ্ছে হামের টিকা। ময়মনসিংহ সদরের চুরখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বিশেষ হামের টিকা দেয়া হচ্ছে। হামের বিশেষ টিকা কার্যক্রম চলছে ত্রিশাল ও ফুলপুর উপজেলাতেও। টিকাটা যেহেতু সবার দিচ্ছে, তাই শুনে আমরাও আসছি। প্রায় 1.5 লক্ষ শিশু আমাদের টার্গেট আছে, যাদেরকে আমরা
এই হামের টিকার আওতায় আনবো এবং আমরা শতভাগই পেয়েছি। সকাল থেকেই বরিশালের টিকাদান কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। হামের সংক্রমণ থেকে সন্তানকে বাঁচাতে গরম আর দীর্ঘ উপেক্ষা করেই কেন্দ্রে ভিড় করছেন অভিভাবকরা। রাজশাহীর গোদাগাড়ির 28টি এবং পৌরসভার 3টি অস্থায়ী কেন্দ্রে একযোগে টিকা দেওয়া হচ্ছে। 3 সপ্তাহের টিকাদান কার্যক্রমে টিকা পাবে 41,000-এর বেশি শিশু। এছাড়া বরগুনা, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, যশোর, মুন্সিগঞ্জ, পাবনা, মাগুরা, নাটোর, নেত্রকোনা সহ কয়েকটি জেলার হটস্পটে শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় আনা হচ্ছে। কক্সবাজারে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় সরকারকে বহন করতে হচ্ছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে কোনো কারণেই হোক বা অদক্ষতার কারণে হোক বা কোনো তথ্য না থাকার কারণে হোক, এই হাম প্রচারণা এবং হাম প্রদানের বিষয়টি তারা মনোযোগ দিতে পারে নাই বলে এই বছরের এই হামের পরিস্থিতি এরকম প্রাদুর্ভাবের সৃষ্টি হয়েছে, উদ্রেক হয়েছে। ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, অতীতে সরকার বিশেষ টিকাদান কার্যক্রম বন্ধ রাখায় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আমি অতীতের কোনো সমালোচনা করতে চাই না, তবে একটি কথা বলবো, সারা পৃথিবীব্যাপী যেই প্যান্ডেমিকগুলি শুরু হয়ে যায়, এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না, এবং এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। 5টি স্থানে আমরা নিজেরা থেকে করতেছি। দেশের টিকার সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করবে সরকার। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাস নিয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত। আগামী 2-1 দিনের মধ্যেই অংশীজনদের সাথে বৈঠক শেষে বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন। অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায়, ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনো বসতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব, তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন। দুদক, বিচার বিভাগ সহ সাংবিধানিক প্রতিষ্ঠানে মাই ম্যানদের জায়গা করে দিতেই প্রশাসনিক সংস্কারের অধ্যাদেশগুলো বাতিল করেছে সরকার, যা ফ্যাসিবাদী বন্দোবস্তের ইঙ্গিত দিচ্ছে। এমন মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা। এমনকি বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত না হলে অতীতের মতো আবারও বিচারের নামে বিএনপি অবিচারের শিকার হতে পারে বলেও আশঙ্কা তাদের। বাতিল করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপনের আশ্বাস দেয় এখনই নেতিবাচক ভাবনা সঠিক হবে না বলেও মত রয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসে সরকার এবং বিরোধী দলীয় সদস্যদের সমন্বয়ে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। দফায় দফায় বৈঠক শেষে সিদ্ধান্ত জানায় বিশেষ কমিটি, যেখানে দেখা যায় বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় সহ 4টি অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে বিশেষ কমিটি। একই সঙ্গে গণভোট, দুদক, গুম, তথ্য অধিকার সহ আলোচিত 16টি অধ্যাদেশ উত্থাপন না করায় কার্যকারিতা হারাবে। আর অপরিবর্তিত পাশ হবে 98টি এবং সংশোধিত আকারে 15টি অধ্যাদেশ উত্থাপন করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে সরকারের এই নেতিবাচক অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেন এই আইন বিশেষজ্ঞ। দেখেন, গুম কমিশন বলেন, দুদক কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, সচিবালয় পৃথকীকরণ বলেন, এগুলো তো রুল অফ ল এর ইনগ্রেডিয়েন্টস। এই অধ্যাদেশগুলোর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের যে প্রক্রিয়াটা কিছুটা হলেও অন্তত স্বচ্ছ হবে, কিছুটা হলেও নিরপেক্ষ হবে। এগুলা বাতিল করে আবার সেই বন্দোবস্ত, তাহলে সেই বন্দোবস্তের বিরুদ্ধে এত যে প্রাণ গেল, এটার ভ্যালুটা কি? ভবিষ্যতে আবার যে আপনারা শুধু এই নিয়োগ দেওয়ার জন্য, মাইম্যান নিয়োগের জন্য এগুলো বাতিল করতেছেন, এটা মানুষ বুঝতে তো আর এমএ পাস লাগবে না, সবাই বুঝে। তবে সরকারকে নেতিবাচক দৃষ্টিতে মূল্যায়নের আগে ধৈর্য ধরার পরামর্শ দেন এই সংবিধান বিশেষজ্ঞ। হঠাৎ করে 1 মাসের মধ্যেই একটা রাজনৈতিক কারণেই সরকার দলের উপরে ওই আপনার অজুহাতের রাজনীতি সৃষ্টি করে একটা চাপ সৃষ্টি করা, আমি মনে করি যে এটা সঠিক না। কি গ্রাউন্ডে তারা এই কাজটা করছেন যে এই মুহূর্তে এটাকে অর্ডিন্যান্স হিসেবে পাস করছেন না? হতে পারে এটার মধ্যে ডিফেক্ট আছে, হতে পারে এর চেয়ে আরও ভালো চাচ্ছেন তারা, তাই না? এই জিনিসগুলো তো এখন স্পষ্ট হয় নাই। অতীত উদাহরণ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না হলে এর পরিণতি ভোগ করতে হবে সবাইকে, বাদ যাবে না সরকারও।
যে কোনো সরকার, যেটা আওয়ামী লীগ সরকারও সেই জিনিসটা উপলব্ধি করে না দেখে আওয়ামী লীগ আজকে বিচারের কাছ থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং বিএনপিও বিচার বিভাগের স্বাধীনতা এবং রুল অফ ল যদি তারা নিশ্চিত না করে, কারণ বিএনপির ক্ষমতা তো পার্মানেন্ট না, 50 বছর যে বিএনপি থাকবে তা না, তো সেটা যদি না করে তারা, তো ওই ভুলটা তারাও করবে যে ভবিষ্যতেও তারা এই বিচার বিভাগের কাছ থেকে তারা বিচার থেকে বঞ্চিত হবে। বেগম খালেদা জিয়ার শাস্তি হবে, বেগম খালেদা জিয়ার শাস্তি ডাবল হবে, এটা নাম্বার 1 থেকে নির্দেশ আসতো। সেই জাতাকলে বর্তমান অ্যাবসলিউট পাওয়ার নিয়ে যে দল, তারা 17 বছর নিষ্পেষিত ছিল, যদি তারা আজকে সেটি ভুলে যায় এবং সেই আগের বন্দোবস্তে রাখে আবার অন্যদেরকে যদি বিপদে ফেলার জন্য, নিষ্পেষিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে ক্ষমতার পালাবদল চলছেই, ক্ষমতার পালাবদল চলতে থাকবে সারা পৃথিবীতে, হয়তো 1 বছর আগে বা 2 বছর পরে। মত দ্বিমতের সংকট উত্তরণে বিল আকারে প্রশাসনিক সংস্কারের বিষয়গুলো নিয়ে সংসদে বিল উত্থাপনের পরামর্শ দেন তারা। আজকে যে অধ্যাদেশটির কবর রচিত হচ্ছে, সেই যার মাধ্যমে হচ্ছে, তিনি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় ক্রেডিট নিয়েছেন, ওনার হাতেই আবার সেটির কবর রচনা হচ্ছে। এখনও সময় আছে, সবাইকে ভাবতে হবে। এটি যদি 30 দিনের ধাক্কায় যদি এটির বিলুপ্তিও ঘটে, নতুন করে বিল আকারে আসতে পারে। পত্রিকায় এটাও বলা হয়েছে যে তারা বিল আকারে এটা এনে করবেন, তাহলে সেটা আরও ভালো হয়। কারণ আমরা তো অনেক সমালোচনা করেছি, যেমন এই যে সচিবালয় নিয়ে আসা, এটা কিন্তু আমি সমালোচনা করেছি যেটা সম্পূর্ণ না, পূর্ণাঙ্গ স্বাধীনতা হতে হবে এবং একটা অংশকে তারা রেখে দিয়েছে। এখন নতুন আইনে বা জিওডিনে যেটা আপনার বিল আকারে আনা হবে, সেখানে কি পূর্ণ স্বাধীনতার বিষয়টা আসবে নাকি, এটা না দেখে তো বলা যাবে না। ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি আইনিভাবে প্রতিষ্ঠিত এবং এই বিষয়টি আইন প্রণেতাদের স্মরণ রাখা উচিত বলেও মত দেন আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশের মধ্যে যেগুলো বিশেষ কমিটি বিল আকারে উত্থাপনের সুপারিশ করেনি, সেগুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এই ব্যাপারে সংসদে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী এই কথা জানান। বিকালে বিরোধী দলীয় নেতা ফ্লোর নিয়ে বলেন, 133 অধ্যাদেশ নিয়ে যাচাই বাছাই কমিটির রিপোর্টে যেগুলো অকার্যকরের কথা বলা হয়েছে, তার মধ্যে জুলাই স্পিরিটের সাথে সরাসরি যুক্ত অধ্যাদেশও রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা করতে চান বিরোধী দলীয় নেতা। জবাবে আইনমন্ত্রী বলেন, সেই অধ্যাদেশগুলো বাতিল করা হয়নি, সেগুলো নিয়ে আলোচনার সুযোগ আছে। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর করে বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। একই সাথে সরকারি চাকরিজীবীরা নির্দেশনা অমান্য করে আন্দোলন করলে চাকরি থেকে বরখাস্ত সহ সাজার বিধানের বিলটিও ভোটের মাধ্যমে পাশ হয়। বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সরকারি চাকরিতে বেতন ভাতা বয়সসীমা নিয়ে সংশোধন বিল 2026 উত্থাপন করেন। এ সময় সরকারি দলের কণ্ঠভোটে বিলগুলো পাশ হয়। বিরোধী দল এই বিষয়ে নীরব থাকায় বিস্ময় প্রকাশ করেন সরকারি দলের চিফ হুইপ। এরপর শব্দ বিভ্রাটের কারণে 40 মিনিটের জন্য সংসদ অধিবেশন মুলতবি করেন স্পিকার। র্যাব কর্মকর্তাদের অতীত অপকর্ম নিয়ে ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে প্রস্তুত সংস্থাটি, এই কথা জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক। আশা করেন ভালো কাজের মাধ্যমে ভাবমূর্তি ফেরানোর সাথে সাথে উঠে যাবে নিষেধাজ্ঞাও। আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে সংস্থাটির প্রয়োজনীয়তা রয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, বাহিনী বিলুপ্ত হবে না নাম পরিবর্তন হবে তা সরকারের সিদ্ধান্ত। 2004 সালে প্রতিষ্ঠার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষা, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে প্রশংসা কুড়ায় পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব। কয়েক বছর পার না হতেই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠে নানা অভিযোগ। এক পর্যায়ে 2021 সালে যুক্তরাষ্ট্র থেকে সংস্থাটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া হয় নিষেধাজ্ঞা। 24 পরবর্তী সময়ে গুম খুন সহ নানা অভিযোগে বাহিনীটি ব্যাপক প্রশ্নবিদ্ধ হয়। দাবি ওঠে র্যাব বিলুপ্তির। এমনকি বিগত অন্তর্বর্তী সরকারের আমলে নাম পরিবর্তনের প্রস্তাব আসে। বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় বিচারও। এমন প্রেক্ষাপটে সংস্থাটির মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন আহসান হাবিব পলাশ। বলেন, কর্মকর্তাদের অপকর্ম নিয়ে ট্রাইব্যুনাল চাইলে সহযোগিতা করতে প্রস্তুত তার বাহিনী। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। আমাদের কাছে যা আছে, যেটুকু তথ্য থাকবে তার ভিত্তিতে, যে তথ্য আমার কাছে নেই বা থাকবে না বা আমার কাছে আমার দেবার সামর্থ্য বা সাধ্য নেই, সেক্ষেত্রে হয়তো আমরা অপারগতা প্রকাশ করতে পারবো। কিন্তু যে
যতটুকু সাধ্যম সামর্থ্যের মধ্যে তথ্য আমাদের কাছে আছে তা আমরা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা করব। র্যাবের নিষেধাজ্ঞা পাওয়া নিয়ে অতীতে কিছু বিষয় ছিল, তবে ভালো কাজের মাধ্যমে সামনে সমস্যা থাকবে না বলেও আশা তার। কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না। আমরা কাজ দিয়ে আসলে প্রমাণ করব যে আমাদের বিস্তার প্রমাণ কিন্তু আমরা গত 1.5 বছরে দিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে বলেও মনে করেন র্যাব ডিজি। আমি মনে করি এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এবং আমি চাই ব্যক্তিগতভাবে একটি পেশাদার, মানবিক এবং প্রযুক্তি নির্ভর একটা সংগঠন গড়ে উঠুক। কঠোর বার্তা দেন কিশোর গ্যাং নিয়েও, বলেন এর পেছনের গডফাদারদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। কেরানীগঞ্জের গ্যাস লাইট কারখানায় আগুনের ঘটনায় এখনও নিখোঁজ শ্রমিকদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। বৈধ কাগজপত্র না থাকায় এর আগে 3 দফা নোটিশ দেওয়া হলেও কর্ণপাত করেনি মালিকপক্ষ। এদিকে আজও মিটফোর্ড হাসপাতালের মর্গে আহাজারি করছেন নিহত ও নিখোঁজদের স্বজনরা। এর মধ্যে স্থানীয় বিএনপি নেতা ও কারখানা মালিকের আত্মীয় ইমানুল্লাহ মাস্তানকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু শ্রমিক মিমের এই কান্না যেন থামছেই না। সেদিন দাদুর সাথে 10 বছরের মিমও কারখানাটিতে কাজ করছিল। সে দৌড়ে বের হতে পারলেও তার দাদু হাজেরা আর বের হতে পারেননি। একটা বাজতে 10 মিনিট বা পৌঁছে আগুন লাগছিল। দূরে যে আব্বুর কাছে কইছিলাম, আব্বু আয়া এখন দাদুর খোঁজে ফুফুর সাথে মিটফোর্ড হাসপাতালের মর্গে ডুকরে কাঁদছে এই শিশু শ্রমিক। দাদু আমার আদর করতো, কিন্তু আমার বাইরে বেশি আদর করতো, আমার 2 বোনের অল্প আদর করতো। পরিচ্ছন্নতা কর্মী রেহানা শনিবার কারখানায় কাজ করছিলেন। তিনি জানান, হঠাৎ বিকট শব্দে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তিনি সহ কয়েকজন বেরিয়ে আসতে পারলেও গেট বন্ধ থাকায় বাকিরা ভেতরে আটকা পড়েন। ম্যানেজার ও গার্ডের কারণেই ভেতরে থাকা মানুষগুলো আর বের হতে পারেননি বলেও অভিযোগ তাদের। আগুনটা লাগছে তো আমি দৌড়িয়ে ওই মাঠ দিয়ে চলে গেছি। যে এই যে ভিতরে যে দারোয়ান কতক্ষণ বলাইছে, যে ম্যানেজার কতক্ষণ বলাইছে, আমি তো মুগ্ধ ছিলাম না। আমি তো আগুন দেখতেই মনে করেন আইয়া পড়ছি। গেট বন্ধ ছিল, আমি ভাঙ্গিয়া ঢুকছি। এই যে আমার মুরব্বী আছে, কেউ ভাঙছে আমার সাথে, ভাঙ্গিয়া এবার ঢুকিয়া আমরা আগুন নিয়ন্ত্রণে আনছি। নিখোঁজ শ্রমিকদের খোঁজ অব্যাহত রেখেছে ফায়ার ফাইটাররা। এ ঘটনার আগেও ফায়ার সার্ভিস 3 দফা নোটিশ করলেও কর্ণপাত করেনি মালিক পক্ষ। আগুনের কারণটা আমাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না। এটাকে সেফটি প্ল্যানের আওতায় আনার জন্য, কার্যকরী সমাধান হওয়ার জন্য অলরেডি আমরা 3 বার আমাদের ইন্সপেক্টর যিনি ছিলেন এই এলাকার, উনি নোটিশ প্রদান। এদিকে পুড়ে যাওয়া 3 শ্রমিকের মরদেহ শনাক্তের পর তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হলেও 6 জনেরই ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানায় পুলিশ। ভিকটিমের পরিবার থেকে বা পুলিশ বাদী হয়ে আমরা একটি মামলা নেব। মামলা নিয়ে তদন্ত করে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত, ঘটনার রহস্য উদ্ঘাটন করব। চেহারা অবয়ব দেখে শনাক্ত করে যে মিমাক্তার পাখি, আর 5টি মূলত একেবারেই অজ্ঞাত। অগ্নিকাণ্ডে 6টি তাজা প্রাণ ঝরে পড়লেও এখনও কারখানা মালিককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তি না করলে ইরানের ওপর ভয়াবহ নরক নেমে আসবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হুমকি প্রত্যাখ্যান করে পুরো মধ্যপ্রাচ্যই যুক্তরাষ্ট্রের জন্য নরক হয়ে উঠবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য নতুন চমক অপেক্ষা করছে বলেও সতর্ক করা হয়। এদিকে ইরানে বিধ্বস্ত F-15 যুদ্ধবিমানের 2য় পাইলটকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-50 ফাইটার জেট ভূপাতিত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও চরমে। ইরান 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্রে ঘুরিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি তেহরানে ভয়াবহ হামলার একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প দাবি করেন এতে ইরানের বহু সামরিক নেতা নিহত হয়েছেন। তবে হরমুজ প্রণালী 48 ঘন্টার মধ্যে খুলে দিতে ট্রাম্পের হুঁশিয়ারি প্রত্যাখ্যান করেছে তেহরান। IRGCর এক মুখপাত্র বলেন, পুরো মধ্যপ্রাচ্যই যুক্তরাষ্ট্রের জন্য নরকে পরিণত হবে। যদি উত্তেজনা বাড়তে থাকে তবে পুরো অঞ্চলটি তাদের জন্য নরকে পরিণত হবে। আজও ইসরায়েলি ও মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছে।
এদিকে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রণক্ষেত্র। ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জেরুজালেমে ৭ম দফায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কুয়েতে নতুন করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির একটি পানি শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে দেশটির একটি তেল ও সরকারি ভবনে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের মহাশহর পেট্রোকেমিক্যাল জোনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হতাহত হন বেশ কয়েকজন। অন্যদিকে লেবাননের হামবুস ও মারাকা শহরে বিমান হামলা ঘটে হতাহতের ঘটনা। এদিকে ইরানে বিধ্বস্ত F-50 যুদ্ধ বিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় তিনি জানান, উদ্ধার হওয়া ওই পাইলট নিরাপদে আছেন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। আর্টেমিস 2 মিশনের নভোচারীরা এখন পৃথিবীর ও চাঁদের মধ্যবর্তী পথের বেশিরভাগ অতিক্রম করেছে। এই তথ্য জানিয়েছেন নাসার মিশন ম্যানেজমেন্ট টিমের চেয়ারম্যান জন হানিকাট। মহাকাশযানটি বর্তমানে একটি ফ্রি রিটার্ন ট্রাজেক্টরিতে রয়েছে এবং চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী সোমবার মিশনের 6ষ্ঠ দিনে তারা চাঁদের আরও কাছাকাছি অবস্থান করবেন। প্রায় 10 দিনের এই যাত্রার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপটি রবিবার ও সোমবারের মধ্যবর্তী রাতে সম্পন্ন হতে পারে। এ সময় নভোচারীরা চাঁদের মহাকর্ষীয় বলয়ে প্রবেশ করবেন। তখন মহাকাশযানটির ওপর পৃথিবীর চেয়ে চাঁদের মধ্যাকর্ষণ শক্তির টান বেশি থাকবে। বিসিবি নির্বাচন নিয়ে অনিয়ম তদন্তে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে তলব করলেও মুখোমুখি হননি তদন্ত কমিটির। নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন জমা দেওয়ার পর এমনটাই জানান অবসরপ্রাপ্ত বিচারপতি AK মাসুদুজ্জামান। সামাজিক মাধ্যমে তদন্ত কমিটির কাছে না যাওয়ার পাল্টা ব্যাখ্যাও দিয়েছেন আসিফ মাহমুদ। বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত কমিটি কি প্রতিবেদন জমা দেয় সেটা নিয়ে কৌতূহল ছিল গেল কয়েকদিন ধরেই। তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিলেও অবাক করার মতো কিছুই চোখে পড়েনি। কাউকে অভিযুক্ত করেনি তদন্ত কমিটি। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে। আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সম্বন্ধে যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা এখানে এসে আমরা ইলেকশন সম্পর্কে আলোচনা করে ইলেকশনের মন্তব্য করেছি, আমরা রিপোর্ট দাখিল করেছি। তদন্তের প্রয়োজনে বিসিবি সভাপতি ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকেও তলব করা হয়। বুলবুল লিখিত চিঠি পাঠালেও আসিফ মাহমুদ তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি। আমরা যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। বর্তমান কমিটি ভেঙে দেওয়া হবে তদন্ত কমিটির প্রধানের কথায় সে বার্তা অস্পষ্ট। পরিচালনা পর্ষদ ভাঙার সুপারিশ করার এখতিয়ার না থাকলেও কিছু সুপারিশ করেছে তদন্ত কমিটি। আমরা সুপারিশ করেছি কিছু, আপনারা দেখে নিন। সুপারিশ আমরা করেছি, আমরা কিছু সুপারিশ করেছি, যেটা হয়তো আছে। তদন্ত প্রতিবেদন জমা পড়ার আগের কয়েকদিনেই বিসিবির ভেতরে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। একাধিক পরিচালক পদত্যাগ করেন। পরিস্থিতি এমন যে তদন্ত প্রতিবেদন ঘিরে বিসিবির কাঠামোগত পরিবর্তন বা বোর্ড পুনর্গঠনেরও সম্ভাবনাও এখন আলোচনায়। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান তোলা, মিডল অর্ডারের ব্যাটারদের পরিস্থিতি বুঝে খেলা, টাইগার ব্যাটিং অর্ডারে এই দুই জায়গায় সামর্থ্যের প্রমাণ দিতে পারলেই ম্যাচ শেষের হাসি হয় নিজেদের। সেই লক্ষ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে স্কিল ট্রেনিং শুরু করলো মিরাজ লিটনরা। সাদা বলের ক্রিকেটে পরপর 2 সিরিজ, 2 ফরম্যাটের ক্রিকেটারদের জায়গা দখলের লড়াই, ব্যাটে বলে ধার দেখিয়েই টিকে থাকতে হয় টাইগার স্কোয়াডে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজ সামনে রেখে তাই ফিটনেস ট্রেনিং এর পর এবার স্কিল ট্রেনিং এর যুদ্ধে তানজিদ মিরাজ লিটনরা। টপ অর্ডারে পাওয়ার প্লের ব্যবহার, মিডল অর্ডারে পরিস্থিতি বুঝে ব্যাট চালানো আর স্লগ ওভারে দ্রুত রান তোলার তাড়া, এই ফিলোসফিতেই চলছে মডার্ন ক্রিকেট। গেল ওয়ানডে সিরিজে ওপেনিংয়ে তানজিদ তামিমের ব্যাটে রান বন্যা বয়ে গেলেও সাইফ হাসান ছিলেন নিষ্প্রভ। পাওয়ার প্লেতে উইকেট হারানোর ক্ষতি পুষিয়ে দিতে বেশ বেগ পেতেও দেখা গেছে টাইগারদের। ওয়ানডেতে ওয়ান ডাউনে নামা রজবুল শান্তও গেল পাকিস্তান সিরিজে ছিলেন না ব্যাট হাতে নিজের চেনা ছন্দে। 3 ম্যাচেই পেসারদের গতির কাছে হার মানতে হয়েছে শান্তকে। পাকিস্তানের পর কিউইদের বিপক্ষে সিরিজ, ট্রেন্ট বোল্টরা না আসলেও বাকিরাও যে সমান আগুন ঝরাতে পারেন পেসে, শান্তর স্কিল ট্রেনিংয়ে সেই বিষয়টা নিশ্চয়ই রয়েছে ভাবনায়। ইনিংস লম্বা হচ্ছে না টাইগার স্কোয়াডের মিডল অর্ডারের 2 বড় তারকা লিটন কুমার দাস আর তাওহিদ হৃদয়ের। সাদা বলের ক্রিকেটের শেষ কবে ওয়ানডেতে ব্যাট হাতে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছিলেন এই 2 ব্যাটার, সেটা হয়তো নিজেরাই ভুলে গেছেন।
সবশেষ স্লগ ওভারে বাংলাদেশের ব্যাটিং প্রসঙ্গ। মডার্ন ক্রিকেটে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং অথবা বোলিংয়ের পাশাপাশি ইম্প্যাক্ট ব্যাটিংকে দেখা হয় গুরুত্ব দিয়ে। কেননা শেষের দিকে এসে টেইল্যান্ডারদের ব্যাট থেকে পাওয়া রান অনেক সময়ই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। শেষের দিকে ব্যাট হাতে রিশাদ তাসকিনদের কাছেও থাকে প্রত্যাশা। এই পজিশনে ব্যাটারদের করা রান নিয়ে অনেক দলকেই দেখা গেছে ম্যাচ জিততে। তাই টাইগারদের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।